প্রণম্য সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের সবুজ দ্বীপের রাজা আনন্দ প্রকাশনীর কর্ণধারকে আমরা সশ্রদ্ধ প্রণতি জানাই। জাহাজে যেতে চাও না এরোপ্লেনে? কাকাবাবুর কথাটা শুনেই সন্তুর বুকের মধ্যে ধক করে উঠল। খুব বেশি আনন্দ হলে বুকের মধ্যে এরকম একটা ডিপ ডিপ করে, ঠিক ভয়ের মতন। মনে হয় হবে তো, শেষ পর্যন্ত ঠিক হবে তো। সবে মাত্র পরীক্ষা শেষ হয়েছে, ক্লাস 9 থেকে সন্তু এবার 10-এ উঠবে। শেষ পরীক্ষার দিনে কাকাবাবু জিজ্ঞেস করেছিলেন, সন্তু এখন তো তোমার ছুটি থাকবে, আমার সঙ্গে বেড়াতে যাবে এক জায়গায়? সন্তু সঙ্গে সঙ্গে রাজি। কাকাবাবুর সঙ্গে বেড়াতে যাওয়া মানেই তো দারুণ ব্যাপার, নতুন কোনো অ্যাডভেঞ্চার হবে নিশ্চয়ই। অন্যরা বেড়াতে গিয়ে শুধু সুন্দর সুন্দর জিনিস দেখে, আর কাকাবাবু যান বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে। সন্তু সঙ্গে গেলে কাকাবাবুরও অনেক সুবিধা হয়। কাকাবাবুর বয়স 53-54 মতো, যদিও দেখলে একটুও বুড়ো মনে হয় না। গায়ে বেশ জোর আছে, মুখে প্রকাণ্ড গোপ, কিন্তু কাকাবাবুর একটা পা চিরকালের মতো নষ্ট হয়ে গেছে। দিল্লিতে পুরাতত্ত্ব বিভাগে তিনি খুব বড় চাকরি করতেন। একবার আফগানিস্তানে পাহাড়ি রাস্তায় তার জিপ গাড়িটা উল্টে যায় এবং খাদে পড়ে যায়। সেবার মরতে মরতেও বেঁচে উঠলেন, তবে একটা পা আর কিছুতেই ঠিক হলো না। ডান পায়ের পাতার হাড়গুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এখন ক্রাচে ভর দিয়ে হাঁটতে পারেন। সেই দুর্ঘটনার পর চাকরি ছেড়ে দিলেন কাকাবাবু, কিন্তু বাড়িতে বসে চুপ করে বসে থাকতে পারেন না একদম। আবিষ্কারের নেশা ওর এখনো রয়ে গেছে। ওর ঘরে কত যে পুরনো বই তার ঠিক নেই। সেই সব বই পড়ে যেসব রহস্যের আজও সমাধান হয়নি, তিনি সেগুলোর সন্ধানে বেরিয়ে পড়তে চান। কিন্তু এবারে বোধহয় কোথায় যাওয়া হবে, কিসের সন্ধানে, তা এখনো সন্তু জানে না। কাকাবাবুর এই এক দোষ, আগে থেকে তিনি কিছুই বলেন না, বড্ড গম্ভীর। কাকাবাবু যখন জিজ্ঞেস করলেন জাহাজে না এরোপ্লেনে যাওয়া হবে, তখন সন্তু দারুণ একটা চিন্তার মধ্যে পড়ল। সে কোনোদিন জাহাজেও চাপেনি, প্লেনেও চাপেনি। কোনটা বেশি ভালো কিছুতেই ঠিক করতে পারল না। জাহাজে কিংবা প্লেনে যেতে হবে যখন, তখন নিশ্চয়ই খুব দূরের কোনো দেশে যাওয়া হচ্ছে। এবার আফ্রিকা, দক্ষিণ আমেরিকা। আনন্দে সন্তুর একেবারে নাচতে ইচ্ছে করল। তার স্কুলের বন্ধুদের মধ্যে কেউ এত দূর বিদেশে কোনোদিন যায়নি। কাকাবাবু আমরা কোথায় যাব? সেটা তো গেলেই দেখতে পাবে। সন্তু জানতো কাকাবাবু এই উত্তরই দেবেন, তবু জিজ্ঞেস না করে থাকতে পারছিল না। এবার সে বলল, আমরা তাহলে প্লেনেই যাব। কাকাবাবু বললেন, আচ্ছা ঠিক আছে। সন্তু জাহাজে চড়ারও খুব ইচ্ছে হলো, কিন্তু তবু প্লেনের কথাটাই বলল। প্লেনে তাড়াতাড়ি যাওয়া যায়, ফেরার সময় জাহাজে ফিরলেই হবে। এরপর দুদিন কাকাবাবু আর কিছু বললেন না। তাকে খুব ব্যস্ত মনে হলো। সকালবেলা বেরিয়ে যান, ফেরেন অনেক রাত্রে। সন্তু বুঝতে পারল কাকাবাবু সব ব্যবস্থা করে ফেলছেন। গভর্নমেন্টের লোকেরা কাকাবাবুকে খুব খাতির করেন। এর মধ্যে একদিন রাস্তায় রিনির সঙ্গে সন্তুর দেখা হলো। রিনি সিদ্ধার্থদা আর স্নিগ্ধাদির সঙ্গে শীঘ্রই গোয়া বেড়াতে যাচ্ছে। ওরা বম্বে পর্যন্ত ট্রেনে যাবে, তারপর সেখান থেকে জাহাজে। কথাটা শুনে সন্তুর একটু খটকা লাগলো। গোয়াতেও জাহাজে যাওয়া যায়? তাহলে কাকাবাবু কি গোয়াতেই যেতে চান? গোয়াতে গেলে রিনিদের সঙ্গে দেখা হয়ে যাবে। সেবার যেমন কাশ্মীরে হঠাৎ দেখা হয়ে গিয়েছিল। রিনি সন্তুকে জিজ্ঞেস করলো, তোরা এবার কোথাও যাচ্ছিস না? সন্তু তো এখনো জায়গাটার নাম ঠিক মতন বলতে পারছে না, তাই বলল, কি জানি, দেখি, ঠিক নেই এখনো। সেদিন রাত্রির বেলা বাড়ি ফিরে কাকাবাবু আবার সন্তুকে ডাকলেন। জিজ্ঞেস করলেন, সন্তু তোমার কাছে তোমার নিজের ফটো আছে? মাসখানেক আগেই সিদ্ধার্থদা তার নতুন ক্যামেরায় সন্তুর অনেকগুলো ছবি তুলে দিয়েছেন। সন্তু দৌড়ে গিয়ে সেই খামটা নিয়ে এলো। কাকাবাবু সবকটা ছবি নেড়ে চেড়ে দেখলেন, তারপর সেগুলো সরিয়ে দিয়ে বললেন, না, এগুলো তো চলবে না। সন্তু অবাক হয়ে গেল। ছবিগুলো খুবই সুন্দর, সবাই প্রশংসা করেছেন, বাবা মারও খুব ভালো লেগেছে। কাকাবাবু পছন্দ হলো না? কাকাবাবু বললেন, দুটো কান দেখা যায় এমন ছবি চাই। সন্তু আরো অবাক, কান?
লোকে মুখের ছবি তো দেখে, কান দুটো আলাদা করে দেখে নাকি? অজান্তেই সন্তু নিজের কানে হাত দিয়ে দিল। কাকাবাবু বললেন, আমি একটা চিঠি লিখে দিচ্ছি, কাল সকালেই রাসবিহারী এভিনিউতে যে জুবিলি ফটোগ্রাফার্স আছে সেখানে গিয়ে ছবি তুলে আসবে, আর বিকালেই সেখান থেকে তোমার 6খানা ছবি নিয়ে আসবে, খুব জরুরি। কাকাবাবু তার 6খানা ছবি দিয়ে কি করবে সে কথা সন্তু আকাশ পাতাল চিন্তা করেও বুঝতে পারল না। যাই হোক, পরদিন সকালেই সে জুবিলি ফটোগ্রাফার্সে ছবি তুলে এলো। বিকেলেই নিয়ে এলো 6খানা ছবি। সবকটা ছবি একই রকম, শুধু মুখের ছবি, দুটো কানই ঠিকঠাক দেখা যাচ্ছে বটে। সন্তু আর কৌতূহল চেপে রাখতে পারছে না। রাত্রির বেলা মাকে সে চুপি চুপি জিজ্ঞেস করল, মা, এবার কোথায় বেড়াতে যাওয়া হবে? মা বললেন, এবার তো দার্জিলিং যাওয়া হচ্ছে। দার্জিলিং? দার্জিলিং তো পাহাড়ের উপরে, সেখানে আবার জাহাজে করে যাওয়া যায় নাকি? প্লেনে করে যাওয়া যায় বটে, কিন্তু কাকাবাবু তো জাহাজের কথাও জিজ্ঞেস করেছিলেন। শুনতে একটু হতাশ হয়ে গেল। মা আবার বললেন, দার্জিলিং তোর ছোট মামা থাকেন। সন্তু বলল, তোমরাও যাচ্ছ নাকি? মা বলল, তার মানে? আমরা যাবো না তো কে যাবে? কাকাবাবুও তোমাদের সঙ্গে যাচ্ছেন? ও, সেই কথা বল। ঠাকুরবো আমাদের সঙ্গে যাবেন কেন? উনি তো প্লেনে করে কোথায় যেন যাবেন বলছিলেন, সিঙ্গাপুর না অসম কি যেন জায়গা। তোর বাবার সঙ্গে কথা হয়েছে। সন্তু হাসলো। মা একদম ভূগোল ভুলে গেছেন। সিঙ্গাপুর আর অসম কি কাছাকাছি জায়গা হলো নাকি? আমিও তো কাকাবাবুর সঙ্গে যাচ্ছি মা। মা একটু রাগের সঙ্গে বলেন, সে জানি, তুই তো আর আমাদের সঙ্গে যেতে চাস না। সে কথা সত্যি। সন্তু খুব ছোটবেলায় মা বাবার সঙ্গে বেড়াতে যেত, তখন খুব ভালো লাগতো। এখন আর ভালো লাগে না। এখন কাকাবাবুর সঙ্গে যাবার জন্যই তার বেশি উৎসাহ। সোমবার দিন সকালবেলা কাকাবাবু বললেন, সন্তু, খাওয়া হয়ে গেলে তুমি জামা প্যান্ট পরে তৈরি হয়ে নেবে, তুমি আজ আমার সঙ্গে বেরোবে। সন্তু ভাবলো, সেদিনই বুঝি বেড়াতে যাওয়া হচ্ছে। ব্যস্ত হয়ে বলল, বাক্স টাক্স গুছিয়ে নেব? কাকাবাবু বললেন, না না, তার দরকার নেই, এমনি তুমি আমার সঙ্গে এক জায়গায় কাজে যাবে। দুপুরে একটা ট্যাক্সি নিয়ে কাকাবাবু সন্তুকে নিয়ে এলেন ডালহৌসিতে। সিঁড়ি দিয়ে উঠে এলেন একটা অফিস বাড়ির দোতলায়। ক্রাস নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে খুব অসুবিধা হয় না কাকাবাবুর। বেশ সাধারণ লোকের মতোই টকটক করে উঠে যান, কিন্তু পাহাড়ে উঠতে খুব কষ্ট হয়। কাশ্মীরে যেবার কনিষ্কের মুন্ডুর সন্ধানে যাওয়া হয়েছিল, সেবারে তো কাকাবাবুকে একবার পাহাড় দিয়ে গড়িয়েই পড়ে গিয়েছিলেন। তবে কখনো কোনো উঁচু পাঁচিল টপকাতে গেলে কাকাবাবু দুহাতের উপর ভর দিয়ে অনায়াসেই লাফিয়ে পার হয়ে যেতে পারেন। একটা পা নেই বলেই কাকাবাবুর হাত দুটোতে জোর সাংঘাতিক। কাকাবাবু একজন অফিসারের ঘরে ঢুকতেই তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে খুব খাতির করে বললেন, আসুন আসুন মিস্টার রায়চৌধুরী, এইটিকে আপনার ভাইপো নাকি? কাকাবাবু বললেন, হ্যাঁ, এর নাম সুনন্দ রায়চৌধুরী, এ আমার সঙ্গে যাবে। সন্তু কাকাবাবুর পাশে চেয়ারে বসল। তারপর অফিসারটি তাকে কিছু কাগজপত্র সই করতে বললেন। খানিকটা বাদে তিনি সুন্দর করে বাঁধানো দুটি নীল রঙের ছোট্ট শক্ত বই কাকাবাবুকে দিয়ে বললেন, এই নিন মিস্টার রায়চৌধুরী, আচ্ছা, আমার শুভেচ্ছা রইল। অফিসারটিকে ধন্যবাদ জানিয়ে কাকাবাবু সন্তুকে নিয়ে বেরিয়ে এলেন বাইরে। সন্তু এতক্ষণে বুঝতে পেরেছে এটা পাসপোর্ট অফিস। পাসপোর্ট কথাটা আগে শুনেছি সন্তু, কিন্তু জিনিসটা কখনো চোখে দেখেনি। কাকাবাবু সেই ছোট্ট নীল বইয়ের একটা সন্তুকে দিয়ে বললেন, এই নাও, এটা তোমার পাসপোর্ট, খুব সাবধানে রাখবে নিজের কাছে। সন্তু বইটা খুলে দেখল। প্রত্যেকটা পাতায় বেশ বড় অশোক চক্রের ছাপ মারা। প্রথম দিকেই বাঁ দিকের পাতায় সন্তুর ছবি আটকানো, সেই দোকান সমেত মুখের ছবি। বাইরে এসে একটা ট্যাক্সি ধরতে হবে। এই সময় খালি ট্যাক্সি পাওয়া শক্ত, কোনো ট্যাক্সি থামছে না। ক্রাস নিয়ে কাকাবাবু বাসে উঠতে পারবেন না, মহা মুশকিল। অনেকক্ষণ বাদে একটা ট্যাক্সি পাসপোর্ট অফিসে সামনে থামলো। তা থেকে কয়েকজন লোক নামছে। সন্তু সেই ট্যাক্সিটা ধরবার জন্য যেই দৌড়ে গেল, অমনি একজন লোকের সঙ্গে তার খুব জোরে ধাক্কা লাগলো। সন্তু ঘুরেই পড়ে যাচ্ছিল, সামনে নিল কোনো ক্রমে, কিন্তু পাসপোর্ট বইখানা ছিটকে গেল তার হাত থেকে। সন্তু সোজা হয়ে দাঁড়িয়ে লোকটাকে দেখলো। লোকটা বিদেশি, কিন্তু স্পষ্ট বুঝতে পেরেছে যে লোকটা তাকে ইচ্ছে করে ধাক্কা দিয়েছে। সাহেবরা তো সাধারণত এরকম অভদ্র হয় না। সন্তু লোকটিকে কিছু বলবার সুযোগ পেল না। তার আগেই সে খালি ট্যাক্সিটাতে উঠে বসল। লোকটা তাহলে ট্যাক্সিটা নেবার জন্যই এরকম ধাক্কা বেড়ে দৌড়ে গেল। পাসপোর্ট বইখানা ছিটকে গিয়ে পড়েছে ফুটপাতের ধারে।
আর একটু হলেই পাশের জলকাদার মধ্যে পড়ত। সন্তু দৌড়ে গিয়ে সেটা নেবার আগেই আর একটা ময়লা পোশাক পরা ভিখিরির মতন ছেলে ছো মেরে তুলে নিল সেটা। তারপর পালাবার চেষ্টা করলো, কিন্তু পারল না। এর মধ্যেই কাকাবাবু গিয়ে এসে একটা গ্রাস তুলে নিয়ে খুব জোরে মারলেন ছেলেটার হাতে। ছেলেটা উপ করে চেঁচিয়ে উঠে পাসপোর্টটা ফেলে দিল, কিন্তু আর দাঁড়ালো না, দৌড়ে মিশে গেল ভিড়ের মধ্যে। এদিকে সেই বিদেশি সাহেবটিকে নিয়ে ট্যাক্সিটাও ছেড়ে গেছে। ব্যাপারটা এমনই হঠাৎ হলো যে সবটা বুঝতেই খানিকটা সময় লাগলো সন্তু। সাহেবটা তাকে ধাক্কা মারলো, আর ঠিক সেই সময় ভিখারি ছেলেটা তার পাসপোর্টটা চুরি করবার চেষ্টা করলো। এর মধ্যে কি কোনো যোগ আছে, না দুটো আলাদা আলাদা ব্যাপার? ভিখারি ছেলেটার পাসপোর্ট চুরি করে কি লাভ? কাকাবাবু গম্ভীর গলায় বললেন, তোমাকে না বললাম পাসপোর্টটা খুব সাবধানে রাখবে? মা যেমনভাবে ছেলেকে আদর করে, কিংবা ফোড়া হলে আমরা যেরকমভাবে তার ওপর হাত বুলোই, সন্তু ঠিক সেরকমভাবেই পাসপোর্টটা তুলে নিয়ে সেটার উপর হাত বুলোতে লাগলো। ভাগ্যিস জলকাদায় পড়েনি, এমন সুন্দর জিনিসটা তাহলে একদম নষ্ট হয়ে যেত। আর একটা ট্যাক্সি পেতে বেশি দেরি হলো না। তাতে উঠে বসে সন্তু একটু আগের ঘটনাটা ভাবার চেষ্টা করলো। ব্যাপারটা শেষ পর্যন্ত মনে হলো এমনি একটা হঠাৎ ঘটে যাওয়া ঘটনা, যদিও এর আসল মানে সন্তু বুঝতে পেরেছিল বেশ কয়েকদিন পরে। যাই হোক, পাসপোর্টটা পাবার পর সন্তুর আর সন্দেহ রইল না যে সে এবার বিদেশেই যাচ্ছে। গোয়া কিংবা দার্জিলিং যেতে তো পাসপোর্ট লাগে না। কবে যাওয়া হবে তার ঠিক হয়নি এখনো, কিন্তু সন্তু এর মধ্যেই বাক্স টাক্স গুছিয়ে একেবারে তৈরি। কিন্তু সব গুছানো ওলট পালট করতে হলো আবার। শুক্রবার দিন রাত্রিরে কাকুবাবু বললেন, সন্তু কাল ভোরে আমরা যাচ্ছি, 6টার সময় প্লেন, 4:30 সময়ে ঘুম থেকে উঠে পড়তে হবে, জিনিসপত্র এখনই গুছিয়ে রাখো। সন্তু আনন্দে একেবারে লাফিয়ে উঠল, বলল, আমার তো সব গুছানো আছে, সব ঠিকঠাক করাই আছে। কাকুবাবু বললেন, দেখি বাক্স নিয়ে এসো। বাক্স খুলে দেখে কাকুবাবু বললেন, এ কি, এত কোট সোয়েটার নিয়েছো কেন? গরম জামা কাপড় লাগবে না তো? বেশি করে গেঞ্জি নাও, বিদেশে যাবে অথচ গরম জামা লাগবে না, এ আবার কি? তাহলে কি আরব পারস্যের মতো কোনো মরুভূমির দেশে যাওয়া হচ্ছে? সেগুলো বিদেশ অবশ্য। পাছে ঠিক সময় ঘুম না ভাঙে, তাই সন্তু সারাক্ষণ ঘুমোলোই না প্রায়। জেগে জেগে সে ঘড়ির আওয়াজ শুনল, 1টা, 2টো, 3টে, কিন্তু শেষ সময় সে ঘুমিয়ে পড়ল ঠিক। মা যখন তাকে ডেকে তুললেন তখন 4:30 বেজে গেছে। ঘড়ি দেখি তার ভয় হলো। কাকুবাবু রাগ করে একাই চলে যাননি তো? না, কাকুবাবু যাননি। মা কাকুবাবুকেও একটু আগে ডেকে দিয়েছেন। কোথাও বাইরে যাবার সময় মাই সবাইকে ঠিক সময় তুলে দেন। মার কোনোদিন ভুল হয় না। খুব তাড়াতাড়ি জামা প্যান্ট পরে তৈরি হয়ে নিল সন্তু। কাকাবাবুর অনেক আগে। মা কত কি খাবার তৈরি করেছেন এরই মধ্যে, কিন্তু উত্তেজনার চোটে সন্তু খেতে ইচ্ছে করছে না একদমই। মাকে জিজ্ঞেস করলো, এবার আমরা কোথায় যাচ্ছি তুমি এখনো জানো মা? মা বললেন, ওই তো শুনলাম সিঙ্গুপুর কোথায় যেন যাওয়া হচ্ছে। দেখিস বাবু, খুব সাবধানে থাকিস, তোর কাকাটি তো যা গোয়ার। কাকাবাবু খাবার ঘরে এসে বললেন, সন্তু রেডি? বাহ, 5টা বাজলো, আর দেরি করা যায় না, যাও একটা ট্যাক্সি ধরে ডেকে আনো। সন্তু রাস্তায় বেরিয়ে এলো। ভোরবেলা ট্যাক্সি পাওয়া কোনো অসুবিধে নেই। ট্যাক্সিটাকে দাঁড় করিয়ে সন্তু আবার তরতর করে উঠে এলো উপরে। কাকাবাবু এর মধ্যে খাবার ঘর ছেড়ে চলে গেছেন নিজের ঘরে। দরজাটা ভেজানো। দরজাটা ফাঁক করে কাকাবাবুকে ডাকতে গিয়ে সন্তু থমকে গেল। বড় লোহার আলমারিটা খোলা, সেটার সামনে দাঁড়িয়ে কাকাবাবু একটা রিভলভারে গুলি ভরছেন একটা একটা করে। সন্তু অবাক হয়ে দাঁড়িয়ে রইল। এর আগে সে কাকুবাবুর সঙ্গে অনেকবার বাইরে গেছে, কোনোবারও কাকুবাবুকে রিভলভার সঙ্গে নিয়ে যেতে দেখিনি। এবার কি আরো বিপজ্জনক কোনো জায়গায় যাওয়া হচ্ছে? গুলি ভরা হয়ে গেলে কাকুবাবু রিভলভারটা সুটকেসের মধ্যে জামা কাপড়ের নিচে সাবধানে রেখে দিলেন। প্লেনে চাপবার কথা ভেবেই সন্তুর এত আনন্দ হচ্ছে যে তার মুখ দিয়ে ঘাম বেরিয়ে যাচ্ছে। জীবনে প্রথম সে প্লেনে চাপবে। প্লেনটা যখন ব্যাকা হয়ে মাটি থেকে আকাশে ওড়ে তখন ভেতরের মানুষগুলো গুড়িয়ে পড়ে যায় না? দমদমে প্লেনে ওঠার আগে সবাইকে একটা ছোট্ট ঘরের মধ্যে দিয়ে যেতে হলো। সেই ঘরের দরজায় লেখা সিকিউরিটি চেকিং। একজন একজন করে সেই ঘরে ঢুকছে। কাকাবাবুর আগে সন্তুই ঢুকলো। একজন পুলিশের পোশাক পরা লোক সন্তুর কাঁধের ঝোলানো ব্যাগটার দিকে আঙুল উঠিয়ে বলল,
দেখি ওর মধ্যে কি আছে। ব্যাগটির মধ্যে রয়েছে কয়েকটা গল্পের বই, তোয়ালে আর মায়ের দেওয়া খাবারের কৌটো। লোকটি সেগুলো এক নজর শুধু দেখলো, তারপর সন্তুর গায়ে দুহাত দিয়ে চাপড়াতে লাগলো। প্রথমে সন্তু এর মানে বুঝতে পারেনি, তারপরেই মনে পড়ল লোকটি দেখছে সন্তু জামা প্যান্টের মধ্যে কোনো রিভলভার কিংবা বোমা লুকিয়ে রেখেছে কিনা। খবরের কাগজে সে পড়েছে আজকাল প্রায়ই প্লেন ডাকাতি হয়। চলন্ত প্লেনে ডাকাতরা পাইলটের সামনে রিভলভার কিংবা বোমা দেখিয়ে প্লেনটা অন্য জায়গায় নিয়ে যায়। কাকাবাবুর কাছে তো রিভলভার আছে, ওরা সেটা কেড়ে নেবে। ও সেজন্যই কাকাবাবু রিভলভার পকেটে না রেখে সুটকেসে রেখেছেন। সুটকেসগুলো তো আগেই জমা দেওয়া হয়ে গেছে, সেগুলো তো আর ওরা খুলে দেখবে না। যাই হোক, সকলের সঙ্গে লাইন দিয়ে ওরাও সিঁড়ি দিয়ে প্লেনে উঠল। সিঁড়ির ঠিক ওপরে একটা খুব সুন্দরী মেয়ে হাত জোড় করে প্রত্যেককে বলছে নমস্কার। সন্তু জানে এই মেয়েদের বলে এয়ার হোস্টেস। প্লেনের ভেতরটায় হালকা নীল রঙের আলো, মেঝেতে পুরো কার্পেট। সবাই এখানে খুব ফিসফিস করে কথা বলে। সন্তুর আর কাকাবাবুর পাশাপাশি দুটো সিট। কাকাবাবু তাকে জানলার ধারের সিটটায় বসতে দিলেন, তারপর বললেন দেখো পাশে বেল্ট লাগানো আছে, তোমার কোমরে বেঁধে নাও। সন্তু বেল্টটা খুঁজে পেল, কিন্তু ঠিক মতন লাগাতে পারল না। বেশ চওড়া নাইলনের বেল্ট, মোটেই সাধারণ বেল্টের মতো নয়। কাকাবাবু সেটা লাগাতে শিখিয়ে দিলেন। খোলা দিকটা খাপের মধ্যে ঢোকাতেই মট করে একটা শব্দ হয়। ও, এরকম বেল্ট বাঁধা থাকে বলেই বুঝি লোকেরা গড়িয়ে পড়ে যায় না। তারপর কিন্তু আরো অনেকক্ষণের মধ্যে প্লেনটা ছাড়লো না। সবাই তো উঠে গেছে, দরজাও বন্ধ হয়ে গেছে, তবু এত দেরি হচ্ছে কেন? সন্তু আর ধৈর্য রাখতে পারছে না। জানলা দিয়ে এখন বাইরে দেখবার মতন তেমন কিছু নেই। এখানে মাটি নেই, সব জায়গাটাই শান বাঁধানো, সেখানে ঝকঝক করছে রোদ। সন্তু গলা উঁচু করে প্লেনের ভেতরে লোকজনদের দেখবার চেষ্টা করলো। কত রকমের লোক, বাঙালি, মারোয়াড়ি, নেপালি, সাহেব মেম, এমনকি একজন নিগ্রো পর্যন্ত আছে। সেই এয়ার হোস্টেসটি একবার লোকজনদের গুনে 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 চলে গেল। কাকাবাবু এখনো ছাড়ছে না কেন? কাকাবাবু উঠেই খবরের কাগজ পড়ায় মন দিয়েছিলেন। চোখ না তুলেই বললেন সময় হলেই ছাড়বে। এমন সময় প্লেনের দরজা আবার খুলে গেল। একজন পুলিশ অফিসার ঢুকে ইংরেজিতে জিজ্ঞেস করলেন মিস্টার নরেন্দ্র পাল সিং কে আছেন? সামনের দিক থেকে একজন লম্বা মতন লোক উঠে দাঁড়িয়ে বলল আমি। কে হুয়া? আপনার পাসপোর্টটি একবার দেখান তো। আবার দেখাতে হবে? একবার তো দেখালাম, আর একবার দেখান। লোকটি পরে আছে ধুতির উপরে লম্বা ধরনের প্রিন্স কোট। প্রথমে কোটের সবকটি পকেট খুঁজলো, তারপর হাত ব্যাগটা খুলে নিয়ে দেখলো, তারপর আবার পকেট চাপড়ালো, কোথাও পেল না। লোকটি চেঁচিয়ে বলল মেরা মেরা পাসপোর্ট, মেরা পাসপোর্ট কোন লিয়া? পকেট में तो था। প্লেনের সব লোক ওই লোকটার দিকে তাকিয়ে আছে। লোকটি তার পাসপোর্ট কিছুতেই খুঁজে পেল না। পুলিশ অফিসারটি গম্ভীরভাবে বললেন আপনি আমার সঙ্গে নেমে আসুন। লোকটি প্রথমে আপত্তি করল খুব, তার খুব জরুরি দরকার আছে, তাকে যেতেই হবে। পাসপোর্ট তো তার সঙ্গেই ছিল, কি করে হারিয়ে গেল বুঝতে পারছে না। পুলিশ অফিসারটি কিছুই শুনলেন না, লোকটিকে সঙ্গে করে নেমে গেলেন। সন্তু ফিসফিস করে জিজ্ঞেস করল কাকাবাবু, পুলিশ কি লোকটাকে ধরে নিয়ে গেল? পাসপোর্ট খুঁজে পেলে ছেড়ে দেবে, যদি খুঁজে না পাই তাহলে আর যেতে দেবে না। এই দেখ। কাকাবাবু আঙুল দিয়ে খবরের কাগজের দিকে একটা জায়গায় দেখালেন। সেখানে লেখা রয়েছে পাসপোর্ট চুরি। কলকাতার বিভিন্ন জায়গা থেকে পাসপোর্ট খোয়া যাচ্ছে আজকাল। পুলিশের ধারণা কোনো একটা জালিয়াতের দল কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে এই পাসপোর্ট চুরি করেছে। সন্তু ভাবল ওরে বাবা, পাসপোর্ট জিনিসটা তাহলে এত দামি, হারিয়ে গেলে তাকেও এখন এই প্লেন থেকে নামিয়ে দিত। তাড়াতাড়ি কোটের বুক পকেটে হাত দিয়ে দেখে নিল তার নিজেরটা ঠিক আছে কিনা। সেদিন তাহলে সেই যে ছেলেটি তার পাসপোর্টটি কুড়িয়ে নিয়ে ছুটেছিল, সে কি চুরি করার চেষ্টা করছিল? সাহেবটা তাকে ইচ্ছে করে ধাক্কা দিয়েছিল কেন? সবাই বলে সাহেবরা কখনো অভদ্র হয় না। হঠাৎ ধাক্কা লেগে গেলেও তারা সরি বলে ক্ষমা চায়। সেই সাহেবটা তো ক্ষমাও চায়নি। সন্তু কাকাবাবুর মুখের দিকে তাকালো। উনি আবার খবরের কাগজ পড়ার দিকে মন দিয়েছেন। সব সিটের পেছনের খাপে অনেকগুলো করে খবরের কাগজ রাখা থাকে। একটু পরেই আবার প্লেনের দরজা বন্ধ হলো। গো গো করে শব্দ হলো ইঞ্জিনের। নরেন্দ্র পাল সিং আর ফিরে এলো না। লোকটার জন্য একটু একটু দুঃখ হলো সন্তুর। ইস, প্লেনে উঠেও লোকটার যাওয়া হলো না। এবার প্লেনটা মাটির ওপর দিয়ে দৌড়তে শুরু করলো। প্রথমে আস্তে, তারপর খুব জোরে।
দৌড়চ্ছে তো দৌড়চ্ছেই। কখন একসময় যে প্লেনটা মাটি ছেড়ে আকাশে উঠল সন্তু টেরও পেল না। কোমরের বেল্টে একটু হ্যাঁচকা টান পর্যন্ত লাগলো না। হঠাৎ সে দেখল নিচের মানুষগুলো ছোট হয়ে আসছে। এয়ারপোর্ট আর নেই, তার বদলে গাছপালা, মাঠে গরু চড়ছে, ফিতের মতন সরু রাস্তা দিয়ে গাড়ি চলছে। গাড়িগুলো সব খেলনার মতন, গরুগুলো ঠিক যেন ছোট ছোট মাটির পুতুল। রূপলি ফিতের মতন একটা নদী, তারপর আর কিছু দেখা যায় না। সামনে তাকাতেই মনে হলো কালো রঙের একটা বিশাল পাহাড়। প্লেনটা সোজা সেই দিকেই যাচ্ছে। কলকাতার এত কাছেই পাহাড় কি করে এলো? ভালো করে তাকিয়ে বুঝতে পারলো পাহাড় নয়, মেঘ। কি ভয়ঙ্কর সেই মেঘের চেহারা! কাকাবাবু এর মধ্যেই ঝিমোচ্ছেন। খুব ভোর রাতে উঠতে হয়েছে তো, কিন্তু বাইরে এত চমৎকার সব দৃশ্য, তা না দেখে কেউ ঘুমাতে পারে? হালকা হালকা মেঘ উড়ে যাচ্ছে প্লেনের খুব কাছ দিয়ে। এক এক জায়গায় মেঘ জমে আছে এমন অদ্ভুতভাবে যে দেখলে মনে হয় সাদা রঙের দুর্গ কিংবা একটা জঙ্গল। প্লেনের ভেতরে ইঞ্জিনের দিকটায় এতক্ষণে লাল আলোয় দুটো লেখা জ্বলছিল, ধূমপান করবেন না আর সিট বেল্ট বেঁধে রাখুন। এবার সেই আলো দুটো নিভে গেল। মাইক্রোফোনে একটা মেয়ের গলা শোনা গেল। নমস্কার, এই বিমানে ক্যাপ্টেন দিলীপ কুমার দত্ত এবং অন্যান্য কর্মীদের পক্ষ থেকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা 3 ঘন্টা 10 মিনিটের মধ্যে রেগুন পৌঁছব। এখন আপনারা সিট বেল্ট খুলে ফেলতে পারেন। রেগুন? সন্তুর বুকের মধ্যে ধপ করে উঠল। তারা তাহলে রেগুন যাচ্ছে? রেগুন মানে বর্মা দেশ, পেকোটা। আর কি আছে রেগুনে? ঘোষণা শুনে কাকাবাবু চোখ মেলে একটা সিগারেট ধরিয়েছেন। সন্তু জিজ্ঞেস করল, কাকাবাবু আমরা তাহলে রেগুন যাচ্ছি? না। কি আশ্চর্য ব্যাপার! সন্তু নিজের কানে শুনল যে প্লেনটা রেগুনে যাবে, আর কাকাবাবু তবুও না বলছেন। এর মানে কি? এবার সেই এয়ার হোস্টেসটি একটা ট্রেতে করে লজেন্স এনে সবাইকে দিয়ে গেল। তারপর নিয়ে এলো চা আর কফি। কাকাবাবু বললেন, এদের চা ভালো হয় না, কফিটাই খাও। তারপর সন্তুর কানের কাছে মুখ এনে বললেন, যদি বাথরুম পায় বলতে লজ্জা পেও না, পেছন দিকে বাথরুম আছে। সন্তুর বাথরুম পায়নি, কিন্তু প্লেনের বাথরুম কেমন হয় তা দেখতে খুব ইচ্ছে করলো। এখন আর বাইরে দেখার কিছু নেই, শুধু মেঘ। তাই সন্তু উঠে দাঁড়িয়ে বলল, আমি একটু যাব। কাকাবাবু জিজ্ঞেস করলেন, নিজে নিজে যেতে পারবে? হ্যাঁ পারবো। ওই যে দেখছো টয়লেট লেখা আছে, ওইখানে। এত উঁচু দিয়ে দারুণ জোরে প্লেন যাচ্ছে, অথচ ভেতর থেকে কিছুই বোঝা যাচ্ছে না। ভেতরটা একদম স্থির, হেঁটে যেতে পা টলে যায় না। সন্তু প্লেনের পেছন দিকে চলে গেল। তারপর বাথরুমের দরজা খুলবে এমন সময় পাশের দিকে চোখ পড়ল। তার গাটা একবার কেঁপে উঠল, মুখটা ফ্যাকাশে হয়ে গেল। একেবারে শেষের সিটটায় দুজন সাহেব বসে আছে। সন্তুর চিনতে কোনো অসুবিধা হলো না। এর মধ্যে একজন হচ্ছে সেই সাহেবটা যে পাসপোর্ট অফিসের সামনে সন্তুকে ইচ্ছে করে ধাক্কা দিয়েছিল। কাকাবাবুর কাছ থেকে সন্তু একটা জিনিস শিখেছে, একবার কারুকে দেখলে তার মুখটা সবসময় মনে রাখার চেষ্টা করতে হয়। সন্তু ঠিক মনে রাখতে পারে। সাহেবটি অবশ্য আজ পোশাক বদলেছে, একটা খাকি প্যান্ট আর সাদা হাফ শার্ট পরে আছে। 4-5 দিন দাড়ি কামায়নি। দেখলে খুব সাধারণ লোক মনে হয়, কিন্তু আগের দিন খুব সাজগোজ করা খাঁটি সাহেবের মতো দেখাচ্ছিল। নিশ্চয়ই ছদ্মবেশ ধরেছে। পাশের লোকটির পোশাকও সেই রকম। দুজনে খুব গভীর মনোযোগ দিয়ে ফিসফিস করে কথা বলছে। সন্তুকে দেখতে পায়নি। সন্তু বাথরুমের মধ্যে একটুখানি থেকেই বেরিয়ে এলো। ধীরে সুস্থে নিজের জায়গায় ফিরে গেল সে। তারপর মুখ নিচু করে ফিসফিসিয়ে বলল, কাকাবাবু সেই সাহেবটা। কোন সাহেবটা? সেদিন পাসপোর্ট অফিসের সামনে যে আমায়। সন্তু মাথা পেছন দিকে ঘুরিয়ে ওকে আবার দেখতে যেতেই কাকাবাবু ধমক দিয়ে বললেন, ওদিকে দেখাবি না, তোকে চিনতে পেরেছে? না না, আমায় দেখতে পাইনি। কাকাবাবু দীর্ঘশ্বাস করে বললেন, কিন্তু আমায় ঠিক চিনবে। কথাটা ঠিক। কাকাবাবুর একটা পা কাটা, ক্রাস নিয়ে চলতে হয়। এরকম লোককে একবার দেখলেই সবার মনে থাকে। সন্তুর মতন ছেলে মানুষকে হয়তো ওই সাহেব দুটো লক্ষ্যও করতো না। প্লেনের গতি কমে এলো। আবার সিট বেল্ট বাঁধতে হবে। রেগুন এসে গেছে। সন্তু আবার নিচের দিকে তাকালো। ছবির মতন শহরটা দেখা যায়, এমনকি প্যাগোডার চূড়াও চোখে পড়ে। রেগুনে কিন্তু যাওয়া হলো না। প্লেন এখান থেকে তেল নেবে, তাই এয়ারপোর্টে 8 ঘন্টা বিশ্রাম। একটু বাইরে বেরিয়ে শহরটাও দেখে আসা যাবে না।
সব যাত্রীরা নেমে এয়ারপোর্ট লাউঞ্জে ঘোরাফেরা করছে। কাকাবাবু সন্তুকে একটা সোফা দেখিয়ে বললেন, এখানে চুপ করে বসে থাক, অন্য কোথাও যাবি না। সেই সাহেব দুটো একটু দূরে দাঁড়িয়ে গুজগুজ করছিল। কাকাবাবু ক্রাশ টকটক করে তাদের পাশ দিয়ে যেতে যেতে হঠাৎ থমকে দাঁড়ালেন। তারপর হাত ঘড়িটা দেখে জিজ্ঞেস করলেন, আমার ঘড়িটা বোধহয় ঠিক চলছে না, আপনাদের ঘড়িতে কটা বাজে? সাহেব দুটো একটু বিরক্ত হয়ে কাকাবাবুর দিকে তাকালো, তারপর ঘড়ি দেখে অবহেলার সঙ্গে সময় বলে দিল। সন্তু কাকাবাবুর সাহস দেখে অবাক। উনি নিজে থেকে ওদের দেখা দিতে গেলেন? ওরা যে খারাপ লোক তাতে তো কোনো সন্দেহ নেই, নইলে দাড়ি না কামিয়ে কেউ প্লেন চাপে? খানিকটা বাদে কাকাবাবু ফিরে এসে বললেন, আবার প্লেনে উঠতে হবে। আবার সিট বেল্ট বাঁধা, আবার বাইরের দিকে তাকিয়ে বসে থাকা। এবার প্লেন বেশ তাড়াতাড়ি উঠল। এবারের মাইক্রোফোনে মেয়েটি ঘোষণা করল, নমস্কার, আর 2 ঘন্টা 10 মিনিটের মধ্যে আমরা পোর্ট ব্লেয়ারে পৌঁছে যাব। পোর্ট ব্লেয়ার জায়গাটা কোথায়? সিঙ্গাপুরে? জাপানে? নামটা একটু চেনা চেনা মনে হচ্ছে। কাকাবাবু, পোর্ট ব্লেয়ার কোথায়? আন্দামানে। তারপর একটুখানি থেমে উনি বললেন, আমরা ওইখানেই নামবো। সন্তুর বুকটা দমে গেল। এত জল্পনা কল্পনার পর শেষ পর্যন্ত আন্দামান? সেটা তো অত্যন্ত বিচ্ছিরি জায়গা, সেখানে শুধু কয়েদিরা থাকে, সেখানে যাওয়ার মানেটা কি? সন্তু নিচের দিকে তাকিয়ে দেখল গাঢ় নীল রঙের সমুদ্র। যত দূর চোখ যায় শুধু সমুদ্র, মাঝে মাঝে জলের ওপর রোদ এমন ঠিকরে পড়ছে যেন চোখ ঝলসে যায়। আন্দামান তো ভারতবর্ষের মধ্যেই, তবু সেখানে যাওয়ার জন্য পাসপোর্ট জোগাড় করা কিংবা এত তোড়জোড় লাগে কেন? সাহেব দুটোই বা কেন সেখানে যাচ্ছে? কি আছে সেখানে? আন্দামানের নাম শুনে সন্তু ভেবেছিল একটা নোংরা মতন বিচ্ছিরি দ্বীপ দেখবে, যে জায়গায় একসময় শুধু চোর ডাকাত আর কয়েদিদের পাঠানো হতো। সে জায়গা তো আর সুন্দর হতে পারে না। আগেকার দিনে অনেকেই নাকি আন্দামানে একবার গেলে আর জীবন নিয়ে ফিরে আসতে পারত না। সেই জায়গায় কেউ শখ করে যায়? কিন্তু প্লেনটা যখন ঘুরে ঘুরে নামতে লাগলো, তখন জানলা দিয়ে নিচের দিকে তাকিয়ে সন্তু একেবারে অবাক হয়ে গেল। ছবির বই ছাড়া এমন সুন্দর দৃশ্য সন্তু আগে কখনো দেখেনি। পুরী কিংবা দীঘার সমুদ্রে সে দেখেছে ঘোলাটে ধরনের জল। এখানে সমুদ্রের জল একেবারে গাঢ় নীল রঙের, এত গাঢ় যেন মনে হয় কলম ডুবিয়ে অনায়াসে লেখা যাবে। তার মাঝখানে ছোট ছোট দ্বীপ। আন্দামান তো একটা দ্বীপ নয়, সন্তুই গুনে ফেলল 11টা। পরে শুনেছিল ওখানে 200-র বেশি দ্বীপ আছে। প্রত্যেকটা দ্বীপেই ছোট ছোট পাহাড় আছে, আর সেই পাহাড়ে গিজ গিজ করছে গাছপালা। এত গভীর বন যে পৃথিবীতে এখনো আছে ভাবাই যায় না। মনে হয় যেন ওর মধ্য দিয়ে হাঁটাই যাবে না। বিরাট বিরাট গাছ। সেই নীল রঙের সমুদ্রের মধ্যে সবুজ সবুজ দ্বীপ। দ্বীপগুলোর ধারে ধারে ঢেউ এসে ভেঙে পড়ে ধপধপে সাদা ফেনা ছড়িয়ে দিচ্ছে। বেশিরভাগ দ্বীপেই একটাও বাড়িঘর নেই। তারপর একটা বড় দ্বীপে কিছু কিছু বাড়ি চোখে পড়ল। প্লেনটা সেখানেই নামছে। এই জায়গাটার নামই পোর্ট ব্লেয়ার। একটা ঝাঁকুনি দিয়ে প্লেনটা মাটির ছুঁতেই সন্তু তার কাকাবাবুর দেখা দেখি কোমর থেকে সিট বেল্টটা খুলে ফেলল। কান দুটো কিরকম যেন ভো ভো করছে। মাঝে মধ্যেই পুচপুচ করে একটু হাওয়া বেরিয়ে আসছে কানের ভেতর থেকে। বাইরের শব্দ কিংবা ভেতরের অন্যদের কথাবার্তা শোনা যাচ্ছে খুব আস্তে। বেশ মজাই লাগলো সন্তুর। অন্যরা নামতে শুরু করতেই সন্তু তাড়াহুড়ো করে এগিয়ে গেল দরজার কাছে। তারপর সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো। কাকাবাবু নামলেন সবার শেষে। কাকাবাবুকে ক্রাচে ভর দিয়ে সিঁড়ি দিয়ে নামতে হয় খুব সাবধানে। সন্তু একটু লজ্জা পেল। আগে আগে না এসে তার উচিত ছিল কাকাবাবুকে একটু সাহায্য করা। একজন গোলগাল বেটে মতন লোক এগিয়ে এসে কাকাবাবুর হাত ছুঁয়ে বলল, আপনি নিশ্চয়ই মিস্টার রায়চৌধুরী? আমি দাশগুপ্ত, আপনার জন্য গাড়ি নিয়ে এসেছি। কাকাবাবু দাশগুপ্তকে নিজের কাছে টেনে নিয়ে ফিসফিস করে বললেন, ওই যে 2জন বিদেশি সাহেব, ওদের দিকে একটু নজর রাখতে হবে। ওরা কোথায় যায় কোথায় ওঠে। দাশগুপ্ত একটু অবাক হয়ে বলল, এই প্লেনে তো বিদেশি কেউ আসে না, আমরা আগে থেকেই খবর পাই। কাকাবাবু জিজ্ঞেস করলেন, তাহলে ওই 2জন? ওরা নিশ্চয়ই অ্যাংলো ইন্ডিয়ান। এখানে একটা দেশলাইয়ের কারখানা আছে, সেখানে কিছু অ্যাংলো ইন্ডিয়ান কাজ করে। মাঝে মধ্যে ওরা কলকাতা যাতায়াত করে।
তবু ওরা কোথায় থাকবে সেটা আমি জেনে রাখতে চাই। দাশগুপ্ত এবার হেসে বলল, সে ঠিক জানা যাবে, এটা খুব ছোট জায়গা, এখানে সকলের সঙ্গে সকলের দেখা হয়ে যায়। ওরা নিশ্চয়ই দেশলাই কারখানার কোয়ার্টারেই থাকবে। কাকাবাবু আর চোখে সাহেব দুটোর দিকে লক্ষ্য করতে লাগলেন। লোক দুটি এমনভাবে এদিক ওদিক তাকাচ্ছে যেন কারোকে খুঁজছে, কিন্তু ওদের সঙ্গে দেখা করবার জন্য কোনো লোক আসেনি। একটু বাদে ওরা নিজেরাই গটগট করে হেঁটে বেরিয়ে গেল। মালপত্র নিয়ে ওরা এয়ারপোর্টের বাইরে এসে একটা জিপ গাড়িতে চড়ল। কাকাবাবু জিজ্ঞেস করলেন, আমাদের থাকার জায়গা ঠিক আছে তো? দাশগুপ্ত বললেন, হ্যাঁ, ট্যুরিস্ট হোমে আপনারা ঘর বুক করে আছে, সেটাই এখানকার সবচেয়ে ভালো জায়গা। খাওয়া দাওয়ারও কিছু অসুবিধা হবে না। বেশ কিছুদিন থাকবেন তো? কাকাবাবু বললেন, দেখি, প্লেন থেকে বোঝাই যায়নি যে দ্বীপের মধ্যে এরকম একটা শহর আছে। বেশ চমৎকার পিচ বাঁধানো রাস্তা, দুপাশে নতুন নতুন বাড়ি ও দোকানপাট। তবে রাস্তাটা পাহাড়ি শহরের মতন উঁচু নিচু, আর মাঝে মাঝেই হঠাৎ হঠাৎ দূর থেকে সমুদ্র দেখা যায়। ট্যুরিস্ট হোমটা একটা ছোট্ট টিলার ওপর, আসবার পথে খানিকটা জঙ্গল পার হতে হয়। বাড়িটার সামনে অনেকখানি ফুলের বাগান, আর পেছন দিকে গিয়ে দাঁড়ালেই সমুদ্র, খুব কাছে। এখানে অনেকগুলো ছোট ছোট জাহাজ আর স্টিমার রয়েছে। চমৎকার জায়গা, যে কোনো দিকে তাকালেই চোখ জুড়িয়ে যায়। একটা ডবল বেড ঘর ঠিক করা ছিল সন্তুদের জন্য। একজন বেয়ারা ওদের মালপত্র পৌঁছে দিল ঘরে। কাকাবাবু তাকে 1 টাকা বকশিশ দিতে যেতেই সে লজ্জায় জিভ কেটে বলল, নেহি নেহি। কাকাবাবু আবার বললেন, আরে নাও নাও, তোমার চা খাবার জন্যে। লোকটি আরো লজ্জা পেয়ে মাথা নুইয়ে ফেলে বলল, নেহি নেহি, আপ রাখ দিজিয়ে। এ আবার কিরকম? হোটেলে বেয়ারা বকশিশ নিতে চায় না? কাকাবাবু দাশগুপ্তকে জিজ্ঞেস করলেন, 1 টাকা বকশিশ দিলে কম হয় নাকি? আরও কি বেশি চাইছে? দাশগুপ্ত বললেন, না না, এরা বকশিশ নিতে চায় না। দেখবেন এখানকার লোক খুব ভালো, পয়সা কড়ি দেখে কারোর কোনো লোভ নেই। লোকটির কালো কুচকুচে গায়ের রং, চেহারা দেখলেই মনে হয় দক্ষিণ ভারতীয়, অথচ হিন্দিতে কথা বলছে। কাকাবাবু তাকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? তুমি বাংলা বোঝো? লোকটি বলল, হ্যাঁ সাব, বাংলা বুঝি, আমার নাম কড়কড়ি। সত্যমনি ফিক করে হেসে ফেলল। কড়কড়ি আবার কারো নাম হয় নাকি? দাশগুপ্ত বলল, সত্যিই ওর নাম কড়কড়ি। এই যে শোনো কড়কড়ি, সাহেবদের যত্ন টত্ন করবে কিন্তু, ভালো খাবার দেবে। আজ কি কি খাবার আছে? কাকাবু বললেন, মাছের ঝোল ভাত পাওয়া যাবে? দাশগুপ্ত বললেন, মাছ যত ইচ্ছে চাইবেন, এটা তো মাছেরই দেশ। এখানকার রাঁধুনি বেয়ারা সবই কেরালার লোক, ওরা আমাদেরই মতন মাছের ঝোল খায়। চিংড়ি মাছ পাবেন খুব ভালো, তাছাড়া মুরগি বা হরিণের মাংস। যেদিন যেটা ইচ্ছা হয় সেদিন অর্ডার করে দেবেন। কাকাবাবু বললেন, বাহ, তাহলে তো চমৎকার ব্যবস্থা দেখছি। দাশগুপ্ত তখনকার মতন বিদায় নিল, আবার সন্ধ্যের সময় আসবেন। সন্তু সুটকেসগুলো খুলে জামা কাপড় সব বার করে গুছিয়ে রাখলো। দুটো পাশাপাশি বিছানা, বেশ চওড়া খাট। কাকাবাবু একটা খাটের উপর বসে একটা ম্যাপ বিছিয়ে খুব মনোযোগ দিয়ে দেখতে লাগলেন। সন্তু পেছনে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। পেছনেও খানিকটা বাগান, তারপর একটা পাহাড় খাড়া নেমে গেছে, তার ঠিক নিজেই সমুদ্র। একটু দূরেই বাঁ পাশে আর একটা দ্বীপ, সেটা একেবারে জঙ্গলে ভরা। ওই দ্বীপটায় একবার যেতেই হবে। সন্তু দ্বীপটার দিকে তাকিয়ে আছে, হঠাৎ শুনতে পেল হাতির ডাক, পরপর দুবার। সে একেবারে শিউরে উঠল। এত কাছের ওই দ্বীপটায় বুনো হাতি আছে? বাঘসিংহ আছে নিশ্চয়ই। এরকম একটা ভয়ঙ্কর জঙ্গল এত কাছে! একটা দূরবীন থাকলে সে নিশ্চয়ই হাতিগুলোকে দেখতে পেত। কিন্তু সন্তুরা সেখানে বেশিক্ষণ দাঁড়ানো হলো না। কথা নেই, বার্তা নেই, অমনি বৃষ্টি এসে গেল। প্রথমে মিহি বরফের গুঁড়োর মতন, তারপরে ঝমঝম। সন্তু দৌড়ে ফিরে এলো নিজেদের ঘরে। কাকাবাবুও তখন ম্যাপ দেখে চলেছেন। সন্তু উত্তেজিতভাবে বলল, কাকাবাবু, কাকাবাবু, সামনের দ্বীপটায় হাতি আছে। কাকাবাবু মুখ না তুলেই বলল, তা তো থাকতেই পারে। আমি এইমাত্র হাতির ডাক শুনলাম নিজের কানে, এক্ষুনি। হুম, ওখানে বাঘ বা সিংহ আছে কি? কাকাবাবু এবার মুখ তুলে বললেন, না, আন্দামানে কোনো হিংস্র জন্তু নেই। ওই হাতিগুলোও পোষা হাতি।
বড় বড় গাছ কাটা হয়, সেগুলো বয়ে নিয়ে যাওয়ার জন্য হাতি লাগে। আমার চেনা এক ভদ্রলোক একবার কলকাতা থেকে 50টা হাতি নিয়ে এসেছিলেন এখানে। পোষা হাতির কথা শুনে সন্তু একটু দমে গেল। পোষা হাতি আর বুনো হাতি তো এক নয়। যাই হোক, রেনিকে যখন সে চিঠি লিখবে তখন লিখবে যে সে বুনো হাতিরই ডাক শুনেছে। এত গভীর জঙ্গলের মধ্যে পোষা হাতি বা দেখেছে কজন? কাকাবু বললেন, সন্তু, ওই লোকটিকে ডেকে 1 কাপ চা দিতে বলে আয় তো। ভাত খাবার তো এখনো অনেকটা দেরি আছে। এই রে, লোকটার নাম কি যেন? একটু আগেই তো বলল। একদম মনে পড়ছে না। গড়াগড়ি, কড়কড়ি, সুড়সুড়ি, কাতুকুরু, না 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 তো, ধরাধরি, মারামারি। বাইরে বারান্দায় বেরিয়ে এসে সন্তু চেঁচিয়ে বলল, এই যে ইয়ে, একটু শুনে যাও তো। ভাগ্যিস তাতেই সাড়া দিল লোকটা। ডাইনিং রুমের পাশ দিয়ে বেরিয়ে এসে বলল, কি বলছেন সাব? সন্তু তাকে চায়ের কথাটা জানিয়ে নিশ্চিন্ত হলো। ওর নাম কিন্তু এখনো মনে পড়ছে না। আশ্চর্য, এর মধ্যেই বৃষ্টি থেমে গেছে। কিরকম ভল্লুকের জ্বরের মতো বৃষ্টি রে বাবা! আকাশে আর এক টুকরো মেঘ নেই। ভোরবেলা সন্তু ছিল কলকাতায় তার নিজের বাড়িতে, আর এখন এই দুপুরের মধ্যেই সে কোথায় চলে এসেছে। হঠাৎ যেন বিশ্বাসই করা যায় না। সত্যি কি সে আন্দামানে ট্যুরিস্ট হোমের বারান্দায় দাঁড়িয়ে আছে, নাকি এটা স্বপ্ন? সন্তু নিজের হাতে একটু চিমটি কেটে দেখল। না না, এটা তো স্বপ্ন নয়। কাকাবাবুর আগে সন্তু স্নান করে নেবার জন্য বাথরুমে ঢুকলো। সেখানে আবার এক অবাক কাণ্ড। শাওয়ার খুলে সে সবেমাত্র উপরের দিকে তাকিয়েছে, পাশের দেয়ালে দেখলো একটা সবুজ রঙের টিকটিকি। প্রথমে সে ভেবেছিল সাপ বা অন্য কিছু, কিন্তু তা নয়। এমনি একটা সাধারণ টিকটিকি, কিন্তু রংটা একদম সবুজ। টিকটিকিটা তাড়া করে আসছেও না, কিছুই করছে না, শুধু তার দিকে চেয়ে আছে। সবুজ রঙের টিকটিকির কথা সে কারোর কাছে কোনোদিন শোনেনি। সে এতই অবাক হয়ে গেল যে আর চেপে রাখতে পারল না। ভিজে গায়ে তোয়ালে পরেই বাথরুম থেকে বেরিয়ে এসে বলল, কাকাবাবু কাকাবাবু, একটা অদ্ভুত জিনিস। সে এতই উত্তেজিত হয়ে বলল যে কাকাবাবু উপেক্ষা করতে পারলেন না। তাড়াতাড়ি উঠে এলেন, টিকটিকিটা দেখে বললেন, অদ্ভুতই বটে। এখানে এরকম আরো কিছু কিছু আছে শুনেছি। এখানে সাদা রঙের কুমিরও দেখতে পাওয়া যায়। সন্তু ভাবল, রিনিকে চিঠি লিখে চমকে দেওয়ার আর একটা জিনিস পাওয়া গেল। গোয়াতে বেড়াতে গিয়ে ও কি এত সব নতুন জিনিস দেখতে পাবে? সেদিন দুপুরে আর কোথাও বেরোনো হলো না। খাওয়া দাওয়ার পর বিশ্রাম। এখানে সন্ধে হয় বেশ তাড়াতাড়ি। বিকেল হতে না হতেই সন্ধ্যের সময় দাশগুপ্ত এলো। তার আগে যাওয়া হলো বাজারের দিকে। পোর্ট ব্লেয়ার বেশ আধুনিক শহর। এখানে টেলিফোন করে ডাকলেই ট্যাক্সি এসে যায়। বাজারের সব রকম জিনিসই কিনতে পাওয়া যায়। অবশ্য সেসব জিনিস কলকাতা কিংবা মাদ্রাজ থেকে আসে। শহরে নানা রকম লোক, বাঙালি, মাদ্রাজি, কেরালার লোক, পাঞ্জাবি, বিহারি, বর্মী। তবে বাঙালি যেন বেশি মনে হয়। কিছু লোক আছে যারা আগেকার কয়েদিদের বংশধর। তবে দাশগুপ্ত বলল, এখানে এখন চুরি ডাকাত একদমই হয় না। রাস্তার পাশে পাশে বড় বড় ব্যারাক বাড়িতে দেখা যায় কিছু চীনে মেয়ে পুরুষ। তাদের নোংরা নোংরা জামা, কিরকম রাগ রাগ চোখে তারা তাকায়। কাকাবাবু জিজ্ঞেস করলেন, দাশগুপ্ত, এরাই বুঝি সেই তাইওয়ানিজ? দাশগুপ্ত বলল, হ্যাঁ স্যার। সন্তু ঠিক বুঝতে পারল না। সে জিজ্ঞেস করলো, কাকাবাবু, তাইওয়ানিজ মানেটা কি? কাকাবাবুর বদলে দাশগুপ্তই বলল, তাইওয়ান বলে চীনেদের একটা ছোট্ট দেশ আছে। ওদের সঙ্গে আমাদের দেশের কোনো সম্পর্ক নেই। সেই দেশ থেকে মাঝে মাঝে 7-8 জন লোক শুদ্ধ এক একটা মাছ ধরার নৌকো এখানে ভেসে চলে আসে। তাই তাদের ধরে আটকে রাখতে হয়। কেন? তারা মাছ ধরতে আসে বলে তাদের আটকে রাখতে হবে কেন? এক দেশে নৌকো তো আর অন্য দেশে বিনা অনুমতিতে নিয়ে যাওয়ার নিয়ম নেই। তাছাড়া ওরা শুধু মাছ ধরতে আসে না গুপ্তচরের কাজ করতে আসে, সেটাও তো জানা দরকার। কিন্তু ওদের বাড়ির দরজা টরজা তো সব খোলা, ওরা পালিয়ে যেতে পারে না আবার। কি করে যাবে? ওদের নৌকো যে কেড়ে নেওয়া হয়েছে। সমুদ্র দিয়ে আর তো পালাবার কোনো উপায় নেই। ওদের মধ্যে যারা একটু বদমেজাজি, তাদের আটকে রাখা হয় জেলে। দাশগুপ্ত এবার কাকাবাবুর দিকে ফিরে বলল, স্যার, আপনি এখানকার জেল দেখতে যাবেন না? এখানকার বিখ্যাত জেল সবাই আগে দেখে। কবে যাবেন? কাল?
কাকাবাবু গম্ভীরভাবে বললেন, না, কাল সকালে আমার প্রথম কাজ হবে এখানকার দেশলাইয়ের কারখানাটা দেখতে যাওয়া। সেখানকার কারোর সঙ্গে আপনার চেনা জানা আছে? দাশগুপ্ত বললেন, হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মিস্টার ভার্গবকে আমি ভালোই চিনি। কাল সকালে সেখানে যাব। পরদিন খুব সকালে উঠেই সন্তু তৈরি হয়ে নিল। তারপর কাকাবাবুর সঙ্গে বেরিয়ে পড়ল হেঁটেই। সকালবেলা একটু হাঁটলে ভালোই লাগে। কাকাবাবু খোঁড়া পা নিয়েও হাঁটতে ভালোবাসেন, কিন্তু সুস্থির হয়ে হাঁটবার কি উপায় আছে? মাঝে মাঝেই হঠাৎ হঠাৎ বৃষ্টি, তখন কোনো গাছতলায় গিয়ে দাঁড়াতে হয়। অবশ্য দু এক মিনিটের বেশি বৃষ্টি থাকে না। দাশগুপ্তর সঙ্গে দেখা হয়ে গেল বড় রাস্তায়। সে তাড়াতাড়ি হেঁটে আসছিল। লোকটি বেশ বেঁটে ও মোটা, এত জোরে হাঁটবার জন্য হাঁপাচ্ছিল। সে বলল, দেশলাইয়ের কারখানা অনেকটাই দূর, সেখানে তো হেঁটে যাওয়া যাবে না, দাঁড়ান, এই রাস্তা দিয়ে বাস আসবে। মিনিট 15 পরেই বাস এলো। একদম ভিড় নেই। বাসের মাথায় লেখা আছে চ্যাথাম আইল্যান্ড। তার মনে তার মনে বাস স্ট্যান্ড অন্য কোনো দ্বীপে যাবে। তার মানে বাসটা অন্য কোনো দ্বীপে যাবে। কি করে যাবে? সমুদ্রের উপর দিয়ে যাবে নাকি? দেশলাইয়ের কারখানাটা পোর্ট ব্লেয়ার শহরের একেবারে এক প্রান্তে, বন্দরের কাছে। সেখানেই বাস থেকে নেমে পড়া হলো। সামনেই কারখানার বড় গেট, আবার ডান পাশে সমুদ্র। কারখানার গেট দিয়ে ঢুকতে গিয়ে কাকাবাবু হঠাৎ দাঁড়িয়ে পড়লেন। তারপর আপন মনে বললেন, সন্তুকে এখানে নিয়ে আসা ভুল হয়েছে, ওকে বাংলোতে রেখে এলেই ভালো হতো। সন্তু একটু দুঃখ পেয়েও চুপ করে রইল। দাশগুপ্ত বলল, কেন, চলুক না। না, আমরা কারখানায় গিয়ে ম্যানেজার ট্যানেজারের সঙ্গে কথা বলবো। সেখানে ও কি করবে? ছেলে মানুষ, ওর সেখানে থাকা উচিত নয়। তা অবশ্য। সন্তু, তুই আবার এখান থেকে বাস ধরে বাংলায় ফিরে যেতে পারবি না? দাশগুপ্ত বাধা দিয়ে বলল, না না, তার দরকার নেই, ও এখানেই একটু ঘুরে বেড়াক না, আন্দামানে ভয়ের তো কিছু নেই। ভয়ের কথা বলছি না। দাশগুপ্ত সন্তুকে বলল, তুমি সামনের দিকে একটু এগুলোই একটা ব্রিজ দেখতে পাবে, তার ওপারে চ্যাথাম আইল্যান্ড, সেখানটা একটু ঘুরে এসো না। কাকুবাবু বললেন, সেই ভালো। সন্তু, তুই একটু বেরিয়ে আয় এদিকটা, আবার ঠিক এখানেই ফিরে আসবি। ওরা কারখানার ভেতরে ঢুকে যাওয়ার পর সন্তু সামনের দিকে এগোলো। একটু যেতেই দেখলো বাঁ দিকে সমুদ্রের ওপর একটা কাঠের ব্রিজ, তার উপরে একটা পুচকি দ্বীপ, বড়জোর একটা ফুটবল মাঠের মতো। ব্রিজটার উপর পা দিয়ে সন্তুর কেমন যেন অদ্ভুত লাগলো। সমুদ্রের উপর সেতু। রামায়ণে সেই রাম তার বানর সৈন্যদের নিয়ে সমুদ্রের উপর সেতু বন্ধন করেছিলেন, সেই কথা মনে পড়ে যায়। হোক না এটা ছোট্ট সেতু, তবু দুটো দ্বীপের মাঝখানে তো, এবং তলায় আসল সমুদ্র। জলের দিকে তাকালে আর চোখ ফেরানো যায় না। এখানে জলের রং আর ঘন নীল নয়, কাচের বোতলের মতন হালকা সবুজ। তার মধ্যে ভেসে বেড়াচ্ছে মাছ, হাজার হাজার, লক্ষ লক্ষ। অনেক মাছই রঙিন, লাল, সবুজ, হলুদ, ময়ূরকণ্ঠী। মনে হয় গোটা সমুদ্রটাই যেন একটা অ্যাকোয়ারিয়াম। ব্রিজের কাঠের খুঁটির গায়ে গায়ে লেগে আছে কাঁকড়া। সেগুলোর একটাও সাধারণ কাঁকড়ার মতন খয়েরি নয়, মাছগুলোর মতোই নানা রঙে রঙিন। সন্তু কিছুক্ষণ তন্ময় হয়ে মাছেদের খেলা দেখছিল। আবার বৃষ্টি এসে গেল। সে দৌড়ে চলে গেল ব্রিজের ওপারে। চ্যাথাম দ্বীপটায় বড় বড় গুদাম ভর্তি কাঠ, এক জায়গায় কাঠ চেরাই হচ্ছে। দ্বীপটার অন্যদিকে রয়েছে কয়েকটা বড় বড় জাহাজ। কোনোটার নাম SS হরিয়ানা, কোনোটার নাম চলুঙ্গা, কোনোটার নাম গঙ্গা। সেখানে কোনো লোকজন নেই। একটু দূরে দেখা যায় সমুদ্রের উপর কয়েকটা মাছ ধরা নৌকো। সন্তু সবচেয়ে বড় জাহাজটার খুব কাছ দিয়ে সেটার গায়ে হাত বুলোতে লাগলো। কাছে গিয়ে হাত বুলোতে লাগলো। সে কোনোদিন জাহাজে চাপেনি। ফেরার সময় নিশ্চয়ই জাহাজে করে ফেরা হবে, কিন্তু কবে ফেরা হবে? হঠাৎ সন্তুর মনে হলো সে অনেকটা দেরি করে ফেলেছে। কাকাবাবুদের কাজ শেষ হয়ে গেছে, তার জন্যই দাঁড়িয়ে আছেন। সে তাড়াতাড়ি ব্রিজ পেরিয়ে আবার ফিরে এলো ওপারে। কাকাবাবু আর দাশগুপ্ত ঠিক তখনই বেরিয়ে এলেন কারখানার গেট দিয়ে। কাকাবাবু গম্ভীর, মুখ থমথমে। কাচের খটখট শব্দ তুলে তিনি এগিয়ে গেলেন। সমুদ্রের দিকে একদম কিনারার কাছে থেমে দূরের দিকে চেয়ে দাঁড়িয়ে রইলেন। একটা হাত বোলাতে লাগলেন গোফের ওপরে। সন্তু ফিসফিস করে দাশগুপ্তকে জিজ্ঞেস করলো, সেই সাহেব দুজনকে পাওয়া গেছে?
দাশগুপ্ত মাথা নাড়িয়ে বলল, না। তারা এখানে আসেনি তাহলে? হুম, গত 2 মাসের মধ্যে এখানকার কেউ বাইরে যায়নি, নতুন কেউ আসেওনি। এখানে মাত্র 3জন অ্যাংলো ইন্ডিয়ান কাজ করে, তাদের দেখলাম, তারা অন্য লোক। তবে সেই সাহেব 2জন নিশ্চয়ই অন্য কোনো হোটেলে আছে। এখানে সাহেবদের থাকার মতন কোনো হোটেল নেই। ওরা যদি বিদেশি হয় তাহলে তো আরও মুশকিল। কোনো বিদেশি আগে থেকে অনুমতি না নিয়ে এখানে আসতে পারে না। দাশগুপ্ত কাকাবাবুর কাছে এগিয়ে গিয়ে বলল, স্যার, আপনি চিন্তা করবেন না, ওদের ঠিক খুঁজে বার করা যাবে। এইটুকু ছোট্ট জায়গা, এখানে ওরা পালাবে কোথায়? কাকাবাবু মুখটা ফিরিয়ে গম্ভীরভাবে বললেন, এখানে অনেক দ্বীপ আছে, তার যে কোনো একটাতে গিয়ে লুকিয়ে থাকা তো খুব সোজা। কিন্তু এখানে এসে তাদের লুকিয়ে থেকে কি লাভ? কি আর এমন আছে এখানে? কাকাবাবু একটুক্ষণ চুপ করে রইলেন, তারপর অনেকটা আপন মনেই বললেন, আছে, কারণ আছে। সেই জন্যই তো আমিও এসেছি এইখানে। এই সময় চ্যাথাম দ্বীপের পেছন দিক দিয়ে ভটভট শব্দে একটা মোটরবোট বেরিয়ে এলো। মোটরবোটটা ছোট, ঠিক একটা হাঙরের মতন দেখতে। সেটা সমুদ্রের জল কেটে খুব জোরে ছুটে যেতে লাগলো দূরের দিকে। এত দূর থেকেও সুন্দর স্পষ্ট দেখতে পেল সেই বোটের উপর দাঁড়িয়ে আছে 2জন সাহেব। কাকাবাবু চেঁচিয়ে বললেন, দাশগুপ্ত, দাশগুপ্ত, একটা মোটর বোট জোগাড় করতে পারো এক্ষুনি। দাশগুপ্ত অবাক হয়ে বলল, মোটর বোট কেন? আপনি কি ওদের তাড়া করবেন নাকি? কাকাবাবু অধৈর্য হয়ে প্রায় ধমক দিয়ে বলল, আহ, জোগাড় করতে পারবে কিনা বলো। ওরা একবার লুকিয়ে পড়লে আর ওদের খুঁজে পাওয়া মুশকিল হবে। এই তো ব্রিজের ওপাশে একটা খালি মোটর বোট রয়েছে, এটা বাইরে ব্যবহার করা যায় না? দাশগুপ্ত বলল, না স্যার, এখানে পুলিশের অনুমতি ছাড়া কেউ বোট চালাতে পারে না। আমি পুলিশ সুপারের সঙ্গে দেখা করে আপনার জন্য একটা ব্যবস্থা করতে পারি। আরে সে তো অনেক দেরি হয়ে যাবে। কাকাবাবু হতাশভাবে সমুদ্রের দিকে তাকিয়ে রইলেন। সাহেবদের মোটর বোট ক্রমশ দূরে মিলিয়ে যেতে লাগলো। তারপর একটা দ্বীপের আড়ালে বাঁক নিতেই সেটাকে আর দেখা গেল না। কাকাবাবু নিজের বাঁ হাতের উপর ডান হাত দিয়ে একটা ঘুষি মারলেন, তারপর বললেন, এটা আমার আগেই বোঝা উচিত ছিল যে ওরা ঠিক লুকোবার চেষ্টা করবে। এখানে লুকিয়ে থাকা খুব সহজ। ওরা যে বোটটা নিয়ে গেল সেটা কার বোট, কোনো অনুমতি নিয়েছে কিনা এ খবর জোগাড় করতে পারবে? দাশগুপ্ত বললেন, হ্যাঁ, তা পারবো। হারবার মাস্টারের কাছেই খোঁজ পাওয়া যাবে। তবে এক্ষুনি সেই খবর নিয়ে এসো। দাশগুপ্ত একটুক্ষণ তবু চুপ করে দাঁড়িয়ে রইল। কিছু চিন্তা করার সময় লোকটার একটা চোখ টেরা হয়ে যায়। টেরা চোখে জলের দিকে তাকিয়ে থেকে সে বলল, এক কাজ করুন স্যার, আপনি ট্যুরিস্ট হোমে ফিরে যান, ব্রেকফাস্ট খেয়ে নিন। ততক্ষণে আমি সমস্ত খবর নিয়ে আপনার কাছে আবার যাচ্ছি। দিল্লি থেকে আমার কাছে অর্ডার এসেছে আপনাকে সব রকম সাহায্য করার জন্যে। তবে আপনি কোন রহস্যের খোঁজে এসেছেন তা কিন্তু আমি এখনো জানি না। কাকাবাবু গম্ভীরভাবে বললেন, একটু বাদে তুমি যখন ট্যুরিস্ট হোমে আসবে তখন তোমাকে সব বলবো। চলো সন্তু।